সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব 18। পরিস্থিতি আপাতত শিথিল হয়েছে, মেজবা শান্ত হয়েছে। মেজবার কড়া নির্দেশ, আজ ঘটে যাওয়া এই সকল ঘটনা যেন আর কেউ না জানে, অন্দরমহল অবধি না পৌঁছায়। মেজবার আদেশ অনুযায়ী সবাই চুপ আছে, একদম স্বাভাবিক রয়েছে, যেন কিয়ৎক্ষণ পূর্বে কিছুই ঘটেনি। রাতের খাওয়ার সময় নীতিকে আশেপাশে দেখা গেল না। সেই যে ঘর থেকে বেরিয়ে উধাও হয়েছে, তারপর থেকে ওকে আর কোথাও দেখা যায়নি। খাওয়ার সময় কথাটা ভেবে মনে মনে খানিক হেসে নিল আকশা। মেজবা রাতের খাবার বোধহয় ওর ভাইদের সাথে খেয়ে বেরিয়ে গেছে। খালুর সাথে ঘেরে গিয়েছে ওরা। ঘের পাড়ে কয়েক একরের বিশাল ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের পাশ ঘেঁষে সারি সারি সব খেজুর গাছ। আজ রাতে গাছে কলসি বেঁধে দিয়ে আসবে, আগামীকাল সকালে রস ওঠানো হবে। আজ অতিথি কক্ষে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর মেজবার সাথে কথা হয়নি আকশার। বলা চলে কথা বলার সুযোগ পায়নি ও। তার আগেই খালামণি খেতে ডাকলেন সবাইকে। মেজবারও তাড়া ছিল, এ কারণে দ্রুত বেরিয়ে গেছে। আকশা খেয়াল করেছে, যাওয়ার আগে অবশ্য মেজবা ওকে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে গেছে। আকশা মেজবার ওই তাকানোর দৃশ্যটা কোনোভাবেই ভুলতে পারছে না। মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না, বরং যত বেশি ঝেড়ে ফেলতে চাইছে ততই আরও মনে পড়ে যাচ্ছে। খেতে বসেও মেজবার কথা মনে পড়ায় দরুন বিষম খেয়েছিল। তখন ওর শাশুড়ি মা পানির গ্লাস এগিয়ে দিয়ে চিন্তিত হয়ে বলেছিলেন, কি হয়েছে বৌমা, তুমি ইদানিং অনেক বেশি বিষম খাচ্ছ, কোনো অসুখ হলো নাকি? ডাক্তারের কাছে নেওয়া লাগবে মনে হচ্ছে। আকশা শাশুড়ি মায়ের কথা শুনে মুখে কিছু না বললেও অগোচরে হেসেছে ঠিকই, মনে মনে বলেছে, অসুখ তো হয়েছেই বটে, তবে যেই সে অসুখ নয় আম্মা, আপনার ছেলের প্রতি বিমোহিত হওয়ার অসুখ। এই অসুখ তো কোনো ডাক্তার বদ্যি কবিরাজ কেউ সারাতে পারবে না, একমাত্র আপনার ছেলেই সারাতে পারবে। রাতের খাবার খাওয়ার পরে সবাই পাশা খেলতে বসেছে। আকশা এই খেলা পারে না বলে পালঙ্কের এক কোণে চুপচাপ বসে আছে। মারিয়া আপু, তাহসিন, মিহি আর রিমু খেলছে। বেশ হই হুল্লোড় চলছে। আকশা ফোন দেখার ফাঁকে মাঝে মধ্যে ওদেরকে টুকটাক সায় দিচ্ছে। হঠাৎ আকশার ফোনে কল আসলো, ও ফোনের দিকে তাকে নাম্বারটা দেখে আশেপাশে তাকালো। ভাগ্যিস ফোন সাইলেন্ট মোডে ছিল, সবাই খেলার মাঝে মগ্ন। আকশা এই ফাঁকে এক পাশ থেকে ধীরে ধীরে সরে পড়ল। বেলকনির দিকটায় অন্ধকার ছিল, ফোন শক্তভাবে মুঠো করে নিয়ে সেদিকে চলে গেল ও। কতবার বলেছি আমাকে অসময়ে কল দিবেন না, আমার আশেপাশে মানুষ থাকে অনেক, সব সময় কল রিসিভ করার সুযোগ হয় না। বলছি তো, সময় করে করে আমি আপডেট দিয়ে দিব। এখন এভাবে বারবার কল দিলে আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ সন্দেহ করতে পারে। এটা তো স্বাভাবিক বিষয়, যেহেতু আমি একজন বিবাহিত নারী। এভাবে লুকিয়ে কথা বললে যে কেউ সন্দেহ করবে, তখন আরেক ঝামেলা। আপাতত আমি ঝামেলা এড়িয়ে চলতে চাইছি। ফোনের ওপাশের ব্যক্তি আকশার কথার বিপরীতে দীর্ঘ সময় নিয়ে কিছু একটা বললেন। আকশা চুপচাপ সব কথা শুনল, এরপর জবাব দিল, জি, আমি জানি আপনার আমাকে দরকার। এ কথা এর আগেও বেশ কয়েকবার শুনেছি। আমি আপনাকে নিরাশ করব না, যেহেতু এত আশা নিয়ে এসেছেন আমার কাছে। আর আশা করি আপনি যা চান সেটা হবেও। শুধু আমাকে একটু সময় দিন, আমি সবার সাথে খালা শাশুড়ির বাসায় বেড়াতে এসেছি। এখান থেকে ফিরে সঙ্গে সঙ্গে আপনার কাজটা আগে করে দেব। আমাকে প্লিজ আর হঠাৎ হঠাৎ কল দিবেন না। সময় সুযোগ পেলে আমি আপনাকে কল করে আপডেট জানাবো। আচ্ছা, এখন রাখছি। আকশা তড়িঘড়ি করে কল কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। বেলকনির এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। বেলকনিতে অন্ধকার বলে ঘরের ভেতর থেকে এদিকটায় তাকালে ভালোভাবে কিছু বোঝা যায় না। আকশা উঁকি মেরে দেখল সবাই তখনও পাশা খেলা নিয়ে ব্যস্ত। আকশা এই সুযোগে দ্রুত ঘরে ঢুকে বিছানায় উঠে গেল। ওরা কেউ খেয়াল করলো না ওর এই যাওয়া আসার ঘটনাটা। রাত কটা বাজে সেদিকে কারো খেয়াল নেই। আজ বোধহয় সারা রাত গল্পগুজব চলবে। আকশার চোখে হালকা ঘুম। ও এক কোণে বালিশে হেলান দিয়ে বসে আছে। মারিয়া, রিমু, তাহসিন আর মিহি এখন খেলা ছেড়ে গল্পের আসর বসিয়েছে। ওরা নানান কথা বলে হাসাহাসি করছে। মারিয়া আকশাকে টোকা দিয়ে বলল, কি গো, তোমার কি হলো? আর বলো না, ঘুম আসছে আপু, তবু কষ্ট করে জেগে আছি। ঘুম আসলে ঘুমিয়ে যাও, কষ্ট করে রাত জেগো না। থাক আপু, একটা রাতই তো, জাগলাম না হয়। তোমাদের সাথে গল্প করি আজ। যাই, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি। আকশা মৃদু হেসে কথাটা বলে পালঙ্গ থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছছিল আকশা।
হঠাৎ দরজার সামনে থেকে আকশা ডাকটা শুনে চকিতে ফিরে তাকালো ও। এই ঘরে দরজার সামনে আরফান দাঁড়িয়ে, তাও স্বাভাবিকভাবে নয়, দরজার কাঠের থামে দুই হাত ঠেকিয়ে কেমনভাবে যেন দাঁড়িয়ে আছে। দেখেই চোখ মুখ উচকে গেল আকশার। চরম অস্বস্তি ঠেকলো ওর। আরফানই ওর নাম ধরে ডেকেছে, অথচ বাকিরা সবাই ভাবে সম্বোধন করেছে। আকশা বিব্রত বোধ করলো, তবে মুখে কিছু বলল না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আরফানের দিকে। আরফানের ঠোঁটের কোণে কেমন অদ্ভুত এক সূক্ষ্ম হাসি। শুরু থেকে ব্যাপারটা খেয়াল করেছে আকশা। হাসিটা মোটেও ভালো ঠেকেনি ওর। আকশা ডাক শুনে ফিরে তাকিয়েও মুখে কিছু বলেনি। বাকিরা সবাই বিছানায় বসে কৌতূহলী চোখে দেখছে আরফানকে। আরফান আকশার থেকে সাড়া না পেয়ে পুনরায় বলল, আকশা, তোমাকে তোমার শাশুড়ি ডাকছে এখনই। আরফান কথাটা বলে বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। বলার ধরনটা আকশার মোটেও ভালো লাগলো না। তবুও শাশুড়ি ডাকছে শুনে ও চটজলদি মুখ মুছে ঘরের বাইরে বেরিয়ে গেল। আকশা শেষবার বড় ঘরে দেখেছিল বড়রা সবাই সেখানে আসর জমিয়েছেন। এতক্ষণে ঘুমিয়ে গেছে কিনা কে জানে। হঠাৎ এত রাতে আকশাকে ডাকবে কেন, সেটাও ভেবে পেল না। এসব ভাবতে ভাবতেই লম্বা বারান্দা ধরে হাঁটছিল ও। এই বাড়ির সব ঘরে এবং সব জায়গায় আলো থাকলেও বারান্দায় কোনো আলো নেই, এর হেতু জানা নেই আকশার। এত বড় বাড়ির সুবিশাল বারান্দা, অন্ধকারে হাঁটতেও তো ভয় লাগে। বারান্দার দুই মাথায় অন্তত দুটো লাইটের ব্যবস্থা করা উচিত ছিল। এখনো বড় ঘরে যেতে বৃত্তাকৃতির বিশাল বারান্দার দুটো মোড় ঘেরা প্রয়োজন। আকশা আরেকটু সামনে এগোলো, যেখানে একটা ঘর অপ্রাত্যিকীয় অবস্থায় রয়েছে। বলা চলে এই ঘরটা বাড়ির স্টোর রুম, এখানে সব অপ্রয়োজনীয় জিনিসের বসবাস। এই দিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মাঝে আকশা দ্রুত পা চালালো, বুক ধুকপুক করতে লাগলো ওর। হঠাৎ আচানক স্টোর রুমের কাছে আসতেই ভেতর থেকে একটা কালো হাত আকশার হাত টেনে ধরলো। ঘটনার আকস্মিকতায় ও সেই মুহূর্তে কিছু বুঝে বা করে উঠতে পারল না। বুকে যেন কেউ খামচি দিয়ে ধরেছে, তেমন অনুভূতি হলো ওর। পা অবশ হয়ে গেল পুরোপুরি, নাড়াতে পারল না। অদম্য চেষ্টায়ও ধরে রাখা সেই হাতটা ছাড়িয়ে দৌড় দিতে পারল না আকশা। এরই মধ্যে আরো ভয়াবহ ঘটনাটা ঘটল। সেই শক্তপোক্ত হাতটা আকশাকে স্টোররুমের ভেতরে টেনে নিয়ে গেল। পিলে চমকে উঠল আকশার। ঘুটঘুটে অন্ধকারে সামনে তাকিয়ে কিছু উপলব্ধি করতে পারল না ও। তবে হাতের স্পর্শে এতটুকু বুঝতে পারল হাতটা কোনো পুরুষের। ব্যাপারটা বুঝতে পারা মাত্র আকশার মনে চরম ভয় এসে জড়ো হলো। মস্তিষ্ক ক্রমাগত অশনি সংকেত দিতে ব্যস্ত হলো। আকশার মস্তিষ্ক বলছে, এই মুহূর্তে এখান থেকে ছুটে পালা আকশা, এখনই দৌড় দে। কিন্তু শরীর সায় দিল না ওর। ভয় জড়তায় শরীর যেন ছেড়ে দিয়েছে। আকশা বহু কষ্টে শুকিয়ে যাওয়া গলা সামান্য ভিজিয়ে ঢোক গিলে কোনো রকমে প্রশ্ন করল, কে? আমি। আওয়াজটা শোনা মাত্র আকশার শরীর হতে ঘাম ছুটতে শুরু করলো। আরফান। এই ছেলে এখানে? আকশাকে এখানে টেনে এনেছে কেন? কি কারণে? প্রশ্নগুলো মনে আসার সাথে সাথে আকশার শির দ্বারা বেয়ে ঘাম ছুটতে শুরু করলো। ও এবার সর্বশক্তি দ্বারা পা জোড়া নাড়ানোর চেষ্টা করলো। হ্যাঁ, পা নাড়াতে পেরেছে। আকশার শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ও এক পা পিছিয়ে পেছনে ঘুরে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওর হাত টেনে ধরা হলো। আকশার গায়ে যেন পেতাত্তা ভর করেছে। অনেক বেশি শক্তি সঞ্চার হয়েছে। যতটা জোরে ওর হাত ধরা হয়েছে ও তার থেকে বেশি জোরে ছোটার চেষ্টা করলো, তবে বৈশেষিক পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। আকশা এতক্ষণে বুঝে গেছে ওর সাথে খুব খারাপ কিছু ঘটছে, যেটা ঘটার কথা নয়। এজন্য ও প্রাণপণ চেষ্টায় ছুটতে চাইছে। এবার আচানক আচানক পেছন থেকে সেই নোংরা হাতটা আকশার জামার ফিতা ধরে টান দিল। একটানে ফিতা খুলে ফেলতেই আকশা এবার না পেরে পা দিয়ে একটা লাথি দিল, তবে কোনো কাজ হলো না। হাত জোড়া যেন নোংরা খেলায় মেতেছে, এজন্য কোনো দিকে খেয়াল নেই। ফিসফিস করে বলছে, জানো তুমি খুব সুন্দর, নিজেকে আয়নায় দেখেছো কখনো? তোমার শরীর কখনো সময় হলে ওড়না খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে তোমাকে কতটা মোহনীয় লাগে। তোমার শরীরের সৌন্দর্য, এই সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে, এত নরম। কথাগুলো আকশার কানে কাটার মতো বিঁধল, প্রচণ্ড বিষাক্ত ঠেকল। পর মুহূর্তেই সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল। জামার উপর থেকে বুকের কাছে সেই নোংরা হাতের ছোঁয়া অনুভব করতেই আকশা এবার না পেরে কেঁদে ফেলল। এবার উপায়ন্তর না পেয়ে ও চুলের খোপায় বেঁধে রাখা স্টিলের কাঁটা একটানে খুলে কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে সোজা সেই হাতের উপরে বসিয়ে দিল। মুহূর্তে পেছন থেকে আরফান ব্যথায় কুকিয়ে
তৎক্ষণাৎ হাত সরিয়ে নিতেই আকশা এই সুযোগে দুই কপাটে দরজা টেনে এক ছুটে বেরিয়ে দৌড় দিল। পেছন থেকে আরফান নামক ছেলেটা কুটিল হেসে বিড়বিড় করল, মান সম্মানের ভয় থাকলে এসব কাউকে বলবে না নিশ্চয়ই, সো চিল। আকশা ছুটতে ছুটতে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি। এখানেও ঘুটঘুটে অন্ধকার। আকশার শরীরে আর সামান্য একরত্তি জোর নেই। সিঁড়ির সর্বনিম্ন ধাপে ধপ করে বসে পড়ল। ফোঁপাতে লাগলো ও। আকশা জোরে জোরে শ্বাস টানছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নোংরা ঘটনাটা মনে পড়তেই হাত পা কাঁপছে ওর। পুরো শরীর ধরে যেন ঝাঁকুনি দিয়ে ফেলে দিতে চাইছে। আকশার প্রচণ্ড প্যানিক হচ্ছে, বুক ধড়ফড় করছে। একবার ভাবলো বড় ঘরের দিকে যাবে, তবে উঠতে গিয়েও দ্বিধান্বিত হয়ে বসে পড়ল ও। তার উপর মাথা ঘুরছে। ওই অবধি যাওয়ার বোধহয় ওর জন্য সম্ভবপর হবে না। আকশা অন্ধকারের মাঝে রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে রইল। আকশা! হঠাৎ পেছন থেকে চিরপরিচিত কণ্ঠস্বরটা শোনা মাত্র আকশা চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। এই ঘোর আঁধারেও চিনতে অসুবিধা হলো না ওর। মেজবা দাঁড়িয়ে আছে পেছনে, হাতে ফোন। ফোনের ডিসপ্লে জ্বলজ্বল করছে। সেই আলোতে মেজবা তাকিয়ে দেখল আকশার চোখে জল। মেজবার ভ্রুজোড়া স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হলো। আকশা উঠে দাঁড়ালো কোনো মতে। মেজবার সামনে দাঁড়াতেই মেজবা পুনরায় প্রশ্ন করল, এত রাতে তুমি এখানে কেন? প্রশ্নটা করা মাত্র আকশা ঝাঁপিয়ে পড়ল মেজবার বুকে। শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো ও। মেজবা আচানক ঘটনাটা বুঝতে পারল না। আকশা কখনো কোনোদিনও এভাবে কাঁদেনি। মেজবা ওর কান্না কখনো দেখেনি। আচমকা এমন ঘটনায় দ্বিধায় পড়ল ও। আকশার পিঠে হাত রাখতে এবার বুঝতে পারল আকশার সম্পূর্ণ শরীর কাঁপছে। মেজবা এবার ফোন পকেটে রেখে আকশাকে দুহাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? অসুস্থ তুমি? না, না, আমি মরে যাব মেজবা। মেজবা চমকে উঠল। আকশার পিঠ আঁকড়ে ধরে পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে বলো আমাকে, সিরিয়াস কিছু? আকশা কোনো জবাব দিল না, আরো জোরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মেজবা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না থামাও, বলো আমাকে কি হয়েছে। মেজবা আকশার পিঠে হাত বুলিয়ে দিতে গিয়ে হঠাৎ অনুভব করলো আকশার জামার ফিতা খোলা, দুপাশে দুটো ফিতে পড়ে আছে। জামার গলা খুলে সম্পূর্ণ পিঠ বেরিয়ে গেছে। আচমকা মেজবা আকশাকে টেনে বুক থেকে সরিয়ে মুখোমুখি দাঁড় করালো। মুখ কঠিন হয়ে গেছে মেজবার। ও শক্ত মুখে কঠিন সুরে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? চুপ করে থাকবে না, বলো। আকশা কিছু বলল না, মুখ চেপে কাঁদছে ও। মেজবা ওর হাত টেনে ধরে বলল, আসো এদিকে। আকশার হাত টেনে ধরে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো মেজবা। তবে আকশা এক পাও উপরে তুলতে পারল না। মেজবা দাঁড়িয়ে গেল। পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলো আকশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শরীর নেতিয়ে পড়েছে ওর। মেজবা এবার কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিল। আকশা মেজবার গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে সেখানে মুখ গুজে রেখে কাঁদতে লাগলো। ওর চোখের জল গড়িয়ে মেজবার ঘাড়ের উপরে পড়ল অনবরত। প্রতিটা ফোঁটা অশ্রুকণা মেজবার রক্তের শিরায় শিরায় যেন আগুন ধরিয়ে দিল। ছাদে মূলত মেজবার কাজিনরা আড্ডা দিচ্ছিল। ওদের হাতে সিগারেট, স্মোকিং করছিল ওরা। মেজবা স্মোক করে না বলেই ছাদ থেকে নেমে এসেছিল। আকশাকে নিয়ে উপরে উঠতেই ওরা সিগারেট সরিয়ে নিল। ভাই ভাবিকে দেখে চোখ নামিয়ে নিল ওরা। মেজবা ছাদে উঠে ওর ভাইদের গম্ভীর স্বরে বলল, তোরা একটু নিচে যা তো, প্রাইভেসি দরকার। বড় ভাইয়ের কথা শোনা মাত্র সবাই তৎক্ষণাৎ নিচে চলে গেল। মেজবা আকশাকে নামে ছাদের দরজা আটকে দিয়ে আসলো। আকশার সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে এগিয়ে নিল। আকশা তখনও কাঁদছে। মেজবা ওর কান্না দেখে চরম মেজাজের সাথে বলল, আরেকবার জিজ্ঞেস করছি কি হয়েছে, এবার না বললে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলবো। আকশা ফোপাতে ফোপাতে বলল, আমার কথা আপনি বিশ্বাস করবেন মেজবা, বলো। আকশা মাথা নিচু করে রইল। কিভাবে বলবে এসব? বলতেও ঘৃণা লাগছে ওর। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ও ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মেজবা ওর কোমর টেনে কাছে নিয়ে আসলো এবার। নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নতমুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আকশা বলো প্লিজ। আকশা শক্ত করে মেজবার বাহু গড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওই ওই যে আরফান আছে না, মারিয়াপুর চাচাতো ভাই, ও ও আমাকে, ও তোমাকে কি? কি আকশা? মেজবা শান্ত কণ্ঠস্বর এই প্রথমবার ক্রমাগত অস্থির, অশান্ত হয়ে উঠল। বিচলিত হলো ও। আকশার মুখ উঠিয়ে দুই হাতে চেপে ধরে শক্ত গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আকশা মেজবার চোখে চোখ রেখে এবার কান্নারত স্বরে গড়গড় করে বলে ফেলল,
ওই লোকটা আমাকে নোংরাভাবে ছুঁয়েছে। অন্ধকারে ওই স্টোর রুমে আমাকে রুম থেকে ডাক দিয়েছিল, বলেছিল আমাকে নাকি আম্মা ডাকছেন। তারপর আমি বের হলাম। স্টোর রুমের কাছে পৌঁছাতেই আমাকে টান দিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর তারপর কি? আকশা থেমে গেল। মেজবার চোখ মুখ ধীরে ধীরে কঠিন হয়ে এসেছে। আকশা অনুভব করলো ওর মুখে চেপে ধরা মেজবার হাত দুটো খুব রূঢ় হয়ে উঠেছে। আকশা ঢোক গিলে জবাব দিল, আমি জিজ্ঞাসা করলাম কে? জবাব দিল, আমি। কণ্ঠস্বর শুনে বুঝে গিয়েছিলাম ওই লোকটা। এরপর হঠাৎ হঠাৎ আমার জামার ফিতা ধরে টান দিল। আমি সরে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমার হাত শক্ত করে টেনে ধরে রেখেছিল। আর আর কি? আকশা চুপ করে মিনমিন করে কাঁদতে লাগলো। মেজবার ধৈর্য নেই আপাতত। ধৈর্যের বাঁধ সীমা ছাড়িয়েছে। আর কি আকশা? হুঙ্কার ছাড়ল মেজবা। আকশা সামান্য কেঁপে উঠে মেজবার শার্টের সামনের অংশ শক্তভাবে খামচে ধরে চোখ বুজে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে জবাব দিল, আর আর আমার বুকে হাত দিয়েছিল। এছাড়াও অনেক নোংরা কথা বলেছে। আমি না পেরে চুলের কাঁটা দিয়ে হাতে আঘাত করে কোনো রকমে দৌড়ে চলে এসেছি সেখান থেকে। কি বলেছে তোমাকে? মেজবার গম্ভীর রূঢ় কণ্ঠস্বর। আকশার আপাতত হুঁশ জ্ঞান নেই। ও বিড়বিড় করে বলল, বলেছে তুমি নিজেকে আয়নায় দেখো। ও ওড়না খুলে তোমার শরীরের সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে। এত নরম। চোপ। আর না, আর শুনতে চাই না। আকশাকে থামিয়ে দিয়ে ওকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। যথেষ্ট শান্ত গলায় বলল, কান্না থামাও, চোখে যেন এক ফোঁটাও জল না দেখি। আকশা কান্না থামিয়ে হেঁচকি তুলতে লাগলো। মেজবা ওকে জড়িয়ে ধরে রেখে পিঠের ওপর থেকে চুল সরিয়ে জামার ফিতে বেঁধে দিল। এরপর আচানক ছেড়ে দিল আকশাকে। ধীরে সুস্থে নিচে নেমে এসো, ভয় পেও না, আমি আছি। মেজবার মুখের রং হঠাৎ বদলে গেল যেন। ও আকশাকে শান্ত সুরে কথাটা বলে বেপরোয়াভাবে পা বাড়াতেই আকশা ওর হাত টেনে ধরে অস্থির কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন মেজবা? নিচে। প্লিজ কাউকে কিছু বলবেন না, মান সম্মানের একটা ব্যাপার আছে। আর হাত ছাড়ো। শীতল গম্ভীর কণ্ঠটা শুনে ভয়ে আকশার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও হাত ছেড়ে দিল। মেজবা চোখের পলকে নিচে নেমে গেল। আকশা সেখানে দাঁড়িয়ে মিনিট পাঁচেক চেষ্টায় নিজেকে স্বাভাবিক করল। চোখ মুছে নিল, এলোমেলো চুল বেঁধে ফেলল, ঝুলতে থাকা ওড়নাটা আগের মতো করে ভালোভাবে গায়ে পেঁচিয়ে নিল। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতেই চমকে উঠল আকশা। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল দোতলায় কেউ নেই, সবাই নিচতলায়। নিচতলায় বারান্দায় বেশ শোরগোল, অনেক আওয়াজ আর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আকশা দ্রুত পা চালাতেই দেখল মিহি মারিয়ারা দৌড়ে আসছে দক্ষিণের ঘর থেকে। আকশা ওদের দেখে অস্থিরভাবে প্রশ্ন করল, কি হয়েছে মিহি? মারিয়া আপু, কি হলো হঠাৎ? এত চেঁচামেচি কেন? ওরা নিচে নামতে নামতে ব্যস্তভাবে বলল, ঠিক জানি না, তবে তাহসিন এসে বলল ভাইয়া নাকি আরফান ভাইয়াকে মারছে, মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছে। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ এসব কি হলো? ওরা কথা বলেই দৌড়ে নিচে নেমে গেল। আকশা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে রেলিংয়ের কাছে দাঁড়াতেই দেখতে পেল বাড়ির সব মানুষ বারান্দায় দাঁড়িয়ে, মুরব্বি ছোট সবাই আছে। বারান্দার একপাশের পিলারের ওখানে মেজবা আরফানকে কলার ধরে মিশিয়ে ধরে রেখেছে। পেছন থেকে আফিফ, আফরিদ আর ছোট কালু মেজবাকে থামানোর চেষ্টা করছে। মেজবার আব্বু এহসানুল হক একপাশে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। তার কথাগুলো আকশার কানে আসলো। ওর শ্বশুর চেঁচিয়ে বলছেন, কি করছো মেজবা? রাত বিরেতে এসব কি শুরু করলে? ওকে মারছো কেন? কিছু বলছো না, দয়া করে থামো এবার। সবাই মেজবাকে থামতে বলছে, তবে মেজবা থামলো না, বরং আগের চাইতে দ্বিগুণ শক্তিতে আরফানের নাকে মুখে ঘুষি মারতে মারতে হিসিয়ে দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস, ওকে নোংরা কথা বলিস? সাহস কিভাবে হয় তোর? যেই মুখ দিয়ে ওকে নোংরা কথা বলেছিস, ওই মুখ আমি টেনে ছিঁড়ে নেব। কথাটা বলে মেজবা আরফানের মুখ বরাবর ঘুষি মারে একটা। সঙ্গে সঙ্গে আরফানের মুখ গলে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। পেছন থেকে তিনজন সর্বশক্তি দিয়ে মেজবাকে আটকানোর চেষ্টা করলো। তবে স্পেশাল আর্ম ফোর্স এবং প্যারা কমান্ডো ব্রিগেডের ট্রেনিংপ্রাপ্ত অফিসারকে থামানো খুব একটা সহজ হলো না তাদের জন্য। মেজবা যেন রাগে দিকবিদিক শূন্য হয়ে গেছে। ও পুনরায় বলল, শুয়োরের বাচ্চা, যেই হাত দিয়ে ওকে টাচ করেছিস সেই হাত আমি ভেঙে ফেলবো আমি। কথাটা বলেই মেজবা আরফানের হাত মুচড়ে ধরল। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ শোনা গেল। বোধহয় হাত ভেঙেই ফেলেছে।
আকশা একেবারে রেলিংয়ের সাথে মিশে চুপসে গেছে। সেখানে দাঁড়িয়েও শুনতে পেল সামনে ওর শাশুড়ি আহাজারি করতে করতে পাশে ছোট বোনকে বলছেন, আমার ছেলেটার কি হয়ে গেল? যেই ছেলে আমার গালি দেওয়া পছন্দ করে না, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেয়নি, মারপিট করেনি, সেই ছেলে সব করছে আজ। ঈশা বেগম কাঁদছেন আর ছেলেকে থামতে বলছেন। মেজবা তবু থামছে না, একটা তুলকালাম অবস্থা বিরাজ করছে। এহসানুল হক চেঁচামেচি করে ছেলেকে বলছেন, মেরে ফেলবে নাকি ছেলেটাকে? এবার তো ছাড়ো। এই মুহূর্তে মেজবাকে থামানো প্রয়োজন। আকশা এবার সিঁড়ি থেকে নেমে দ্রুত ছুটে গেল পিলারের কাছে, দৌড়ে গিয়ে মেজবার হাতের বাহু টেনে ধরে এবার কাকতি মিনতি করে বলল, প্লিজ মেজবা, ছেড়ে দিন, এবার ছাড়ুন না প্লিজ। আকশা বলা মাত্র মেজবা ছেড়ে দিল আরফানকে। আরফান তখন অর্ধমৃতপ্রায়। আকশা একবার তাকে দেখলো ঘৃণা ভরে। সামান্য করুণা পর্যন্ত হলো না ওর। পারলে থুতু ছিটিয়ে দিত। মেজবার শার্ট ঘামে ভিজে পিঠের সাথে মিশে গেছে। ও আকশার হাত টেনে ধরে এহসানুল হকের সামনে এগিয়ে গিয়ে কঠিনভাবে বলল, আমি আর এক মুহূর্তেও এখানে থাকতে পারছি না আব্বু। আমার ওয়াইফকে নিয়ে রাইট নাও এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের খুব থাকার শখ হলে তোমরা থাকতে পারো। আমি 2-1 দিনের মধ্যে ক্যান্টনমেন্টে চলে যাব। তোমার বাসায় থাকতে মোটেও ইচ্ছুক নই। আমাকে যেন কল করা না হয়। তোমার নাম্বার আমার ব্লক লিস্টে থাকবে। আসছি, আল্লাহ হাফেজ। আকশা এসো। মেজবা আকশার হাত টেনে ধরে ওই অবস্থাতেই ওকে টেনে নিয়ে বেরিয়ে গাড়িতে উঠল। আকশা কিছু একটা বলতে চাইল, কিন্তু মেজবার ওই রূপ দেখে আর কিছু বলার সাহস হলো না ওর।